বন্ধুরা দেখুন, এভাবে প্রার্থনা, এভাবে কৈলাসকে প্রদক্ষিণ করা তো দেখছি, কিন্তু তিনি যে এরকম করতে করতে পাথর খাচ্ছেন সেটা আমার কাছে একবারে অদ্ভুত লেগেছে। কৈলাস পর্বত অভিমুখে এক রুদ্ধশ্বাস অভিযাত্রা। চলতে চলতে একেবারে হাঁপিয়ে উঠেছি। রহস্যময়তা আর প্রকৃতির নান্দনিকতা ভুলিয়ে দেয় এই কঠিন পথের ক্লান্তি। সবাই কিভাবে প্রণাম করছেন, আরাধনার একটা উৎসব চলছে দেখুন। ও মাই গড, এখান থেকে উঁকি দিচ্ছে মাউন্ট কৈলাসের চূড়া। এই যে দেখুন, এ দেখার যেন শেষ নাই, সীমা নাই, কোনো ক্লান্তি নাই, অবসাদ নাই। মনে হচ্ছে দেখি আর দেখি, কি এক সৃষ্টির রহস্য এই মাউন্ট কৈলাস। কৈলাস পর্বত সংলগ্ন তিব্বতের তারচেন শহরটি আসলেই বেশ সুন্দর। এই শহরের মানুষেরাও খুব সাদাসিধে ও আন্তরিক। এ অঞ্চলে মানুষের দাঁত পড়ে গেলে স্বর্ণের প্রলেপ দেওয়া দাঁত লাগিয়ে নেয়ার প্রচলন আছে। এই তরুণের স্বর্ণের দাঁত দেখতে চাইতেই যেন সে লজ্জায় লুটিয়ে পড়ছিল। শহরের চারপাশের পর্বতশ্রেণী দেখতে অপূর্ব। তারচেন শহরে রাত কাটিয়ে পরের দিন সকালে আমরা বাসে করে রওনা দিলাম কৈলাস পর্বতের দিকে। মাত্র 8 কিলোমিটার পথ যেতে পারবো বাসে। এরপর শুরু হবে ট্রেকিং, মানে পাহাড়ি দুর্গম পথে হেঁটেই যেতে হবে কৈলাস পর্বতে। অনেকেই এই পথটুকু কোনো যানবাহনে না উঠে হেঁটেই রওনা দেন। বন্ধুরা, বাস এ পর্যন্তই। এটি হচ্ছে বাস টার্মিনাল। দেখুন, বাস এখানে থেমে গেছে। আমরা বাস থেকে নেমে পড়েছি। মাউন্ট কৈলাসের একেবারে কাছাকাছি যেতে হলে এখান থেকে ট্রেকিং করেই যেতে হবে, আর কোনো উপায় নেই। দেখুন, যারা বাসে এসেছেন এখানেই সবাই নেমে যাবেন। এই যে বাস থেকে নামছেন এখন, আরও যারা নেমেছেন এই পাশে দাঁড়িয়ে রয়েছেন। এখান থেকে তারা ট্রেকিং শুরু করে একেবারে, তারা বলতে আমরা সবাই চলে যাব মাউন্ট কৈলাসের কাছাকাছি। এই পথ কিন্তু টানা 2 দিনেরও বেশি আমাদের হাঁটতে হবে, আরও বেশিও লাগতে পারে, জানি না। শুরু করছি, সবই তো দেখাবো আপনাদেরকে। আর বলে রাখি, তারচেন শহর থেকে যারা হেঁটে রওনা দিয়েছিলেন তারাও কিন্তু এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। আমরা হাঁটা শুরু করেছি মাউন্ট কৈলাসের দিকে। আজকে ক্লাউডি আবহাওয়া, তাই মেঘে ঢাকা রয়েছে মাউন্ট কৈলাস। এখন এখান থেকে দেখা যাচ্ছে না, মেঘ না থাকলে দেখা যেত। বলে রাখি, আজকে এখানকার স্থানীয়দের একটি অনুষ্ঠান রয়েছে। বিশেষ করে প্রতি বছর যখন ফুলমুন হয়, ফুলমুনের সময় ইয়ামাদক নামে এই জায়গা, এখানে একটি অনুষ্ঠান হয়। এই যে দেখুন, এখানে তারা অনেক সাজসজ্জা করেছে। ওই সামনে এখানে ফুলমুন উপলক্ষে একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান আজকেই হবে। আজকে কিন্তু ফুলমুন, হয়তো আমরা দেখতে পাবো না, কারণ এই জায়গাটা তো ছেড়ে আমরা চলে যাচ্ছি। কিন্তু এখানে বেশ দেখুন, ওই যে প্রেয়ার ফ্ল্যাগগুলো, মন্ত্র ফ্ল্যাগ, যে ফ্ল্যাগগুলোতে মন্ত্র লেখা রয়েছে অজস্র, সেই স্ক্রিপচারগুলো এখানে রয়েছে। আর এখানকার একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা আপনাদেরকে জানাই। এই তিব্বতে বেশ কয়েক ধরনের ব্যারিয়াল হয় বা সমাধি হয় মানুষ মারা গেলে। সেগুলো একেবারে অদ্ভুত, আমাদের দুনিয়ায় আমরা যা দেখি তার থেকে ব্যতিক্রম। তার মধ্যে এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম স্কাই ব্যারিয়াল, ওয়াটার ব্যারিয়াল সম্পর্কে, যেটা হচ্ছে কেউ মারা গেলে তার ডেড বডি নদীর ধারে নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে মাছদের খেতে দেওয়া হয়।
বলে রাখি এটা কিন্তু সবাই করেন না, কিছু কিছু গোষ্ঠী তারা করে থাকেন। আবার আরেকটি গোষ্ঠী আছে যারা ট্রি ব্যারিয়াল করে থাকে। তাদের 6 বছর বয়সী বা তার চেয়ে কম বয়সী শিশু মারা গেলে পরিবারের, তারা করেন কি সেই শিশুকে একটি বক্সে ভরে গাছে ঝুলিয়ে রাখেন, সেখানেই তার সৎকার, এটাই তার সৎকার। পরবর্তীতে শত শত বছর চলে যায়, সেই গাছে ঝুলে বাক্স খুলে যায়, হাড় হুড্ডি খুলে গাছের মাটিতে পড়ে থাকে। হ্যাঁ, এরকম সরাসরি আপনাদের দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু এই ট্রিপে হলো না। পরবর্তীতে আমরা চেষ্টা করব সেগুলো দেখানোর। আর আরেকটি ব্যারিয়াল রয়েছে এখানে, সেটা হচ্ছে স্কাই ব্যারিয়াল। স্কাই ব্যারিয়াল হচ্ছে কেউ মারা গেলে তাই সেই স্বজনকে নিয়ে এসে কেটে কেটে রাখা হয় এবং অনেক শকুন উড়ে আসেন। ঘন্টা বাজানো হয়, ঘন্টার শব্দ শুনে শকুন উড়ে আসে, উড়ে এসে সেই ডেড বডিটার শকুন খেয়ে ফেলে। আর চারপাশে আত্মীয় স্বজন থেকে আরও অনেক মানুষজন থাকে, তাদের সামনেই সেটি খেয়ে ফেলে। আর এটাই কিন্তু স্কাই ব্যারিয়াল এখানকার। আর আজকে আমরা যখন এখানে এসেছি, যে কথা বলার জন্য এত কিছুর অবতারণা, এই যে প্লেস দেখতে পাচ্ছেন, আজকে যে এখানে ফুল মুন উপলক্ষে যে অনুষ্ঠান রয়েছে স্থানীয়দের, এই প্লেসের ঠিক উপরের অংশ দেখুন, এই যে দিক দিয়ে একটা রাস্তা উপরে উঠে গেছে, ঠিক ওই যে উপরের অংশ, এখানেও হয় স্কাই ব্যারিয়াল। তবে স্কাই ব্যারিয়ালের ধরনটা আলাদা। এখানে ডেড বডি নিয়ে এসে রাখা হয় এবং কুকুরদের ডাক দেওয়া হয়, কুকুর নিয়ে আসা হয়। তো কুকুররা আসার পরে স্বজনদের সামনেই কিন্তু সেই ডেড বডি পুরোটা খেয়ে ফেলে। কি আশ্চর্য, কি নির্মম মনে হচ্ছে না? কিন্তু এটা তাদের কাছে একেবারেই স্বাভাবিক ঘটনা। এটা যে গোষ্ঠীরা এটা করে থাকেন, এটাই তাদের রীতি। ওই যে উপরের ওই অংশেই এই স্কাই ব্যারিয়াল হয়ে থাকে। তবে এটাকে আমি স্কাই ব্যারিয়াল বলতে চাচ্ছি না নিলয়, ডগ ব্যারিয়াল বললে মনে ভালো হয় না? কুকুর দিয়ে মরদেহ খাওয়ানোর এই প্রথা স্থানীয়ভাবে সত্যি সত্যি ডগ ব্যারিয়াল নামেও পরিচিত। ডু ইউ নো ডগ ব্যারিয়াল? এখানে যে ধরনের স্কাই ব্যারিয়াল সম্পর্কে আপনারা জানলেন, এখানে আসলে একটু ব্যতিক্রম। কারণ নর্মাল স্কাই ব্যারিয়াল সম্পর্কে আমরা যেটা জানতে পেরেছিলাম সেটা হচ্ছে যে শকুন বা ভালচার দিয়ে ডেড বডি মানে পিস করে কেটে কেটে খাওয়ানো হয়। কিন্তু এখানে আসলে এত উচ্চতার কারণে এখানে কোনো পাখিই নেই। এখানকার অ্যালটিটিউড 5000 মিটার। তো এই উচ্চতায় তো আসলে কোনো পাখির দেখা মেলে না। এই জন্য তারা এই বিকল্প পদ্ধতি বেছে নিয়েছে যে কুকুরকে দিয়ে খাওয়াবে। কি নির্মম! কিন্তু আসলে হ্যাঁ, ওনাদের কাছে নির্মম না, আমাদেরটা তাদের কাছে নির্মম যে আমরা পুরাই কবর দেই। এটা তাদের কাছে আরো নির্মম। আমাদের ডেড বডি পোকামাকড়ে খেয়ে ফেলে, পুড়িয়ে ফেলে। এটা তাদের কাছে মনে করে বাবা, এটা তো আরো নির্মম। দুর্গম পথের কথা ভেবে মনে মনে একটু ভয় পেলেও পথের সৌন্দর্য আর সর্বোপরি মাউন্ট কৈলাসের কথা ভেবে ভয়টি যেন রূপান্তর হয়ে যাচ্ছে সাহস আর উদ্যমে। পাহাড়ি পথে পাহাড়ের ঢাল ধরে এগিয়ে যাচ্ছি মাউন্ট কৈলাসের দিকে। আমরা মাউন্ট কৈলাসটা ঠিক এই জায়গায়। আজকে মেঘের ঘন ঘটার কারণে আমরা দেখতে পাচ্ছি না, হয়তো মেঘ সরে যাবে তারপরে দেখতে পাবো, কিন্তু আমরা আপাতত এগিয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রাণী গর্তের মধ্যে থাকেন। দেখুন খাবার দিচ্ছে, সেই খাবার খাওয়ার জন্য তারা বেরিয়ে আসছে। কিছুটা খরগোশের মতো, কিন্তু খরগোশ নয়, এগুলোকে গ্রাউন্ড হক্স বলা হয়ে থাকে। গ্রাউন্ড হককে উটচাকু বলা হয়ে থাকে। ইঁদুর প্রজাতির এই প্রাণীটি বৃহৎ স্থলকাঠ বিড়ালির দলভুক্ত। উত্তর আমেরিকা, কানাডা জুড়ে ও বিশেষ করে আলাস্কায় দেখতে পাওয়া যায় এই প্রাণীটি। তিব্বতের মাউন্ট কৈলাসের পথে যে এই প্রাণীটি দেখতে পাবো ভাবিনি। এটি খুবই বুদ্ধিমান একটি প্রাণী, গর্ত খুঁড়তে আর শিশুদের সাথে সখ্যতা গড়ে তুলতে পটু গ্রাউন্ড হক। পুণ্যার্থীরা এগিয়ে যাচ্ছেন মাউন্ট কৈলাসের দিকে। তাদের পিঠে মন্ত্র সম্বলিত যে স্ক্রিপচারগুলো রয়েছে সেগুলো নিয়ে যাচ্ছেন। তারাও কিন্তু এগুলো ঝুলিয়ে দিয়ে আসবেন সেখানে গিয়ে। মাউন্ট কৈলাস এটি এমন একটি পাহাড়ি এলাকা, যে এলাকা নিয়ে বহু কাল ধরে রহস্য, মিথ, ইতিহাস অনেক কিছু বিরাজমান। এই এলাকা
খুবই গুরুত্বপূর্ণ মানুষের কাছে, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটির গুরুত্ব বিরাট। এটিকে বলা হয়ে থাকে শিবের বাড়ি। তাহলে বুঝুন তাদের কাছে এটি কত গুরুত্বপূর্ণ। এ কারণে প্রত্যেক সনাতন ধর্মাবলম্বী এই জায়গাটি জীবনে অন্তত একবার নিজ চোখে দেখতে চান। হিন্দুদের প্রধান যে 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিব, সেই শিবের বাড়ি বা সে শিব এখানে অবস্থান করে। তো এটা একজন যে কোনো সনাতনী ধর্মাবলম্বীদের কাছে একটা একটা স্বপ্নের জায়গা। এই জায়গাটা নিজ চোখে দেখা বা প্রদক্ষিণ করা। আমরা যেটা করবো সেটা হচ্ছে মানে এই মাউন্ট কৈলাস এবং মানস সরোবরকে কেন্দ্র করে প্রদক্ষিণ করব। তো এটা মানে ঘড়ির কাঁটার মতো হয়, ক্লকওয়াইজ। তো এটা প্রত্যেকটা হিন্দুর জন্য একটা স্বপ্ন। তাদের সারা জীবনের একটা ইচ্ছা থাকে যে এটা অন্যরকম একটা স্বপ্ন, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন করাটা খুবই কঠিন। তিব্বতের এমন একটি এলাকায় এই জায়গাটি অবস্থিত যেখানে আসা সহজ কোনো বিষয় নয়। এটি একদিকে যেমন দুর্গম, আরেকদিকে এখানে রয়েছে আসতে পারবেন কিনা সেই জটিলতা, অর্থাৎ আপনি পারমিট পাবেন কিনা, এটা খুবই কঠিন বিষয়। বাংলাদেশিরা পেতে পারেন চেষ্টা করলে, এই পারমিট পাওয়া এখন যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা কৈলাস পর্বত ও মানস সরোবর ভ্রমণ করতে চান, আজই যোগাযোগ করুন বেঙ্গল ভিস্তার সাথে। জুনের দ্বিতীয় সপ্তাহে পুণ্যার্থী ও সাধারণ পর্যটকের গ্রুপ নিয়ে আমি সালাউদ্দিন সুমন যাচ্ছি কৈলাস ও মানস সরোবর দর্শনে। এ যাত্রায় তিব্বতের রাজধানী লাসার প্রাচীন স্থাপত্য, ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি আরোহণ করব মাউন্ট এভারেস্ট বেস ক্যাম্পেও। জেনে রাখুন, যারা ধর্মীয় উদ্দেশ্যে পুণ্যার্থী হিসেবে কৈলাস পর্বত ও মানস সরোবর দর্শনে যেতে চান, ধর্মীয় রীতিনীতি মেনে সার্বক্ষণিক সঙ্গে থেকে সবকিছুর যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করবে নিলয় কুমার বিশ্বাস। এ যাত্রায় বাংলার সন্তান অতীশ দীপঙ্করের মনস্ট্রি ও তার সমাধিক্ষেত্রও দেখানো হবে। পুণ্যার্থী কিংবা সাধারণ পর্যটক যারাই এই ভ্রমণে যেতে ইচ্ছুক, তারা দ্রুত বুকিং কনফার্ম করে রাখতে পারেন। চলতে চলতে পাহাড়ের ঢালে একটি মনেস্ট্রি দেখতে পেলাম। জানি না এটি কতটা পুরনো, তবে দূর থেকে দেখতে বেশ লাগছে। সবাই ঝুঁকে চলেছে মাউন্ট কৈলাসের দিকে। এই পথের পথিক হয়েছেন হিন্দু, বৌদ্ধ, বন ও জৈন ধর্মের অনুসারী পুণ্যার্থীর পাশাপাশি দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের মতো পর্যটক। সেই সাথে আজ অনেক তিব্বতিয়ান পুণ্যার্থীও যাচ্ছেন কৈলাসে। কৈলাস যাত্রীদের অধিকাংশই পায়ে হেঁটে যাচ্ছেন। এভাবেই 3 দিনে মাউন্ট কৈলাসকে কেন্দ্র করে 53 কিলোমিটার পথ প্রদক্ষিণ করে পুণ্যার্থীরা ফিরে আসবেন সেই তারচেন শহরে। এটাকে বলা হয় কৈলাস কোড়া। এই কষ্টকর পথে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষকেই দেখতে পেলাম। তাশিজালে, how are you? Yes, fine. তারচেন শহর থেকে আমাদের আজকের গন্তব্য দিরাপুকের দূরত্ব 21 কিলোমিটার। যদি কেউ বাসে করে 8 কিলোমিটার এগিয়ে আসেন, তাকেও হাঁটতে হবে আরও 13 কিলোমিটার উঁচু নিচু পাহাড়ি পথ। এই পথে কেউ ইচ্ছে করলে ঘোড়া ভাড়াও করতে পারেন। ঘোড়ার পিঠে চড়ে দিরাপুক পর্যন্ত যেতে জনপ্রতি গুনতে হবে 800 ইউয়ান বা 13,500 টাকা। এটা বেশ ব্যয়বহুল। ঘোড়ার পিঠে চড়ে তারা যাচ্ছেন, দেখুন কি সুন্দর করে টকবগিয়ে চলে যাচ্ছেন। মাঝে মাঝে ভ্যালিতে প্রাইভেট কার কিংবা জিপ গাড়ি চলতে দেখছেন। এইগুলো সামনের রেস্টুরেন্ট পর্যন্ত যেতে পারবে। তবে কিছু গাড়ি অসুস্থ কৈলাস যাত্রী আনা নেয়ার কাজে ব্যবহৃত হয়ে থাকে। মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করে এগিয়ে চলার এমন দৃশ্য এই পথে চোখে পড়বেই। এভাবেই কৈলাস পর্বতকে ঘিরে 53 কিলোমিটার পথ প্রদক্ষিণ করা হবে। প্রস্টেশনের এই রীতিকে কাউটাও বলা হয়। এর বাংলা করলে দাঁড়ায় ষাটাঙ্গ প্রণাম।
আমি এর আগে যখন এখানে আসবো পরিকল্পনা করছিলাম তখন থেকে জেনে এসেছি যে কিছু পুণ্যার্থী এভাবে মাউন্ট কৈলাস এবং মানস সরোবরকে প্রদক্ষিণ করে থাকে। দেখুন কি অদ্ভুত ভঙ্গিমায়। আমরা যখন লাসার জোখাং টেম্পলে গিয়েছিলাম তখনও কিন্তু এভাবে প্রদক্ষিণ করতে দেখেছিলাম পুণ্যার্থীদের। আজকেও দেখছি এ পথে আরও অনেক দেখবো আমরা। চলতে চলতে একটি জায়গায় এসেছি, সেখানে বেশ কিছু দোকানপাট রয়েছে। আর আমরা বের হয়েছি হচ্ছে তাড়াহুড়ো করে, সে কারণে সকালের নাস্তা সেরে বের হতে পারিনি। যদিও কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের হোটেলে, কিন্তু তাড়াতাড়ি বের হওয়ার কারণে নাস্তাটি খেতে পারিনি। এখানে কিছু একটা খেয়ে এগোতে হবে, কারণ অনেক পথ হাঁটতে হবে, আমাদের এনার্জি দরকার। এখানে যে খাবারগুলো আছে, চা ছাড়া অন্য কিছু খাবার খেতে ইচ্ছে করছে না, মানে খেতে পারবো না আর কি। আমরা সেদ্ধ ডিম চাইলাম, সেটাও এখানে নেই। এই সামনে আরেকটি রেস্টুরেন্ট আছে, নিলয় বলল সেখানে গেলে আমরা পাবো। ও হ্যালো, আন্ডা আন্ডা আরেকটি আন্ডা। রেস্টুরেন্টে চলে এলাম। এইসব জায়গায় এসে খাবার পাওয়া, খাবার খাওয়া যে কি কষ্টের বিষয়, এটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। নতুন জায়গায় গেলে নতুন খাবার ট্রাই করা উচিত, করি, সেটা তো স্বাভাবিক বিষয়, কিন্তু এখানে এতই বিদঘুটে খাবার যে আসলে খাওয়া খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। আমরা ডিম চেয়েছিলাম যে ডিম সিদ্ধ করে হোক, অমলেট করে হোক, যেভাবে হোক দিলে আমরা খেয়ে নিতাম, কিন্তু তাদের বোঝাতে পারছি না বিষয়টা। ডিম দেখিয়ে দিয়েও বোঝাইতে পারিনি। হ্যালো, তিবেতিয়ান ফ্যামিলি, তারা একসাথে সকালের নাস্তা করছেন, খুবই ভালো লাগছে। হাউ আর ইউ? আই এম ফাইন, ফ্রম বাংলাদেশ, মানজালাগুয়া। মঞ্জালাগুয়া। দেখুন তারা আসলে কাজ করছেন, কাজের ফাঁকে তারা নাস্তা সারছেন, খাচ্ছেন। হ্যাঁ, দেখুন তাদের খাবারটা উপাদেয় মনে হচ্ছে আমার কাছে। যে হোটেলে যে খাবারগুলো দেখে আমরা এলাম সেগুলোর চেয়ে অনেক ভালো খাবার মনে হচ্ছে। দেখুন তারা কাজের ফাঁকে খাচ্ছেন, খেয়ে আবার কাজ শুরু করবেন। এই যে দেখুন প্রসেসিং করছেন, দুধ দিয়ে তৈরি কোনো একটি খাবার হবে। তিনি আবার এই যে দেখুন দুধেরই কিছু একটা খাচ্ছেন, কফির মতো লাগছে। এরকম খুবই ভালো লাগলো তাদের সঙ্গে কথা বলে এই পথে, এবং তাদের আন্তরিকতা ভালো লাগলো। থ্যাংক ইউ। এদের সফট ড্রিঙ্কস আমি নিলয় খেতে খেতে যাচ্ছি আর কি। বন্ধুরা দেখুন পাহাড়ি ঝিরিপথ, শীতল জল নেমে আসছে এই মাউন্ট কৈলাস এলাকার বিভিন্ন পাহাড় থেকে নেমে, কিন্তু এই যে জলগুলো গড়িয়ে যাচ্ছে চারিদিক থেকে এইভাবে নেমে নেমে কিন্তু চলে যাচ্ছে সব মানস সরোবরে। আর সেই মানস সরোবরের জল চলে যাচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। চারটি নদী হয়ে, মূলত চারটি নদী এখান থেকে যে সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে। বন্ধুরা এই পথে যেতে যেতে আজকে আমাদেরকে থামতে হবে যেখানে, সেই জায়গাটির নাম হচ্ছে দিরাপুং। সেখানে একটি মনেস্ট্রি রয়েছে, দিরাপুং মনেস্ট্রি। এখান থেকে সেটি 13 কিলোমিটার পথ, অর্থাৎ এই 13 কিলোমিটারে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে। দিরাপুং মনেস্ট্রির ওইখানে একটি রেস্ট হাউস রয়েছে, দিরাপুং মনেস্ট্রি রেস্ট হাউস সম্ভবত, সেখানে আমরা আজকে রাত্রি যাপন করব। আর এই পথে চলতে কষ্ট হচ্ছে, হাঁপিয়ে উঠছি, কিন্তু এটাও ঠিক। দেখুন এই নান্দনিক সৌন্দর্য, এই সুবিশাল পাহাড়, আর এই যে ঝিরিপথ, শীতল জল যে নেমে আসছে, এই বরফ গলা ঝিরিপথ, আর এই ঝিরিপথের যে শব্দ, এই চলার আনন্দ কিন্তু বাড়িয়ে দিচ্ছে। যে কষ্ট, সেই কষ্টটাকে ধীরে ধীরে যেন মুছে দিচ্ছে এই সব প্রাকৃতিক নৈসর্গ এবং এই প্রকৃতির উপাদানগুলো। নিলয়, হ্যাঁ, 13 কিলোমিটারের মধ্যে কয় কিলোমিটার পার হলাম? সম্ভবত আমরা 2 কিলোমিটারের আশেপাশে রাস্তা পার হয়েছি। এর মধ্যেই এই বরফ গলা ঝিরিপথ মানে মনকে একদম প্রশান্ত করে দিচ্ছে। এই ঝিরিপথের যে সৌন্দর্য, তার থেকে বড় কথা এই যে শব্দটা, এই শব্দ যে এই যে ছান্দসিক একটা শব্দ, এই শব্দটা কিন্তু মনকে প্রশান্ত করে দেয়। আর এটা সহজ নয়। দেখুন ধীরে ধীরে উপরে উঠতে হচ্ছে। 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার তেমন উচ্চতা ছিল না, মানে এরকম
উঁচুতে উঠতে হয়নি, কিন্তু এখন কিন্তু অনেক কষ্ট করে উপরে উঠতে হচ্ছে। বন্ধুরা একেবারে হেঁপে গেছে। উফ, অনেক কষ্ট লাগছে। সবচেয়ে খারাপ অবস্থা যে সকালে নাস্তা করার সুযোগ পাইনি, শুধুমাত্র একটু সফট ড্রিঙ্কস খেয়েছি। এটা দিয়ে চালিয়ে নেওয়া কষ্টকর হচ্ছে, জানি না আরও কত সামনে গিয়ে খাবারের দোকান পাবো। কাশিডালে অনেক কষ্ট করে উঁচু পথে ওঠার পরে আবার নিচে নামতে হচ্ছে। দেখুন এই পথেই দেখুন চলে যাচ্ছে পুণ্যার্থীরা, চলে যাচ্ছেন দর্শনার্থীরা, চলে যাচ্ছেন পর্যটকরা, ঘুরছেন মাউন্ট কৈলাসকে কেন্দ্র করে। আর এই সুউচ্চ পাহাড় কিন্তু এখনও আমাদের দৃষ্টি থেকে আড়ালে রেখেছে সেই মাউন্ট কৈলাসকে। আমরা এই পথটি পার হলেই আমাদের নজরে চলে আসবে, আর যদি মেঘের ঘনঘটা না থাকে তাহলে আমরা সেই মাউন্ট কৈলাসকে দেখতে পাবো। শুয়ে পড়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করার এই বিচিত্র রীতি যত দেখছি ততই অবাক হচ্ছি। অবাক হই তাদের আনুগত্য, মনোবল ও ভক্তির মাত্রা দেখে। এই বয়সে এই পথে হেঁটে যাওয়াই কঠিন, সেই পথ পাড়ি দিচ্ছেন এভাবে কঠিন প্রস্টেশন করে। তিব্বতী এই বৃদ্ধ নারীর পাথর ও বালু খাওয়ার এই দৃশ্যটি চাক্ষুষ দেখে আমি তো হতবাক হয়ে গেলাম। কৈলাস পর্বতের পথে শুয়ে পড়ে মাটিতে মাথা ঠেকিয়ে তার প্রণাম করার দৃশ্য দেখছিলাম আমি, কিন্তু তিনি যে আমার সামনে এভাবে পাথর খাওয়া শুরু করবেন এটা ভাবিনি। বন্ধুরা দেখুন, এভাবে প্রার্থনা, এভাবে কৈলাসকে প্রদক্ষিণ করা তো দেখছি, কিন্তু তিনি যে এরকম করতে করতে পাথর খাচ্ছেন সেটা আমার কাছে একবারে অদ্ভুত লেগেছে। আর এই রীতিটাই তো আমাদের কাছে ভিন্ন রকম। কত কষ্ট করছেন দেখুন, কত কষ্ট করে তারা এই মাউন্ট কৈলাস প্রদক্ষিণ করছেন। শুধু ইনি একা নয়, এরকম আরও অনেককে তো এই পথে আমি দেখেছি, আপনাদেরকে দেখালাম। দেখুন এভাবে করছেন, আবার পাথর খাচ্ছেন। জানি না এটা তাদের কেমন রীতি, এক এক দেশ এক এক নিয়ম, এক এক ধর্ম এক এক রীতি। আসলে ভ্রমণ করলে এসব বিষয়ে খুব ভালোভাবে জানতে পারা যায়। এ কারণেই কিন্তু ভ্রমণ করতে ইচ্ছা করে মন সারাক্ষণ। চলতে চলতে একেবারে হাঁপিয়ে উঠেছি। এই মুহূর্তে সেই গানটি মনে পড়ছে, কত দূর আর কত দূর, সত্যি। আর দেখুন পিঁপড়ার মতো লাইন ধরে পিলপিল করে সব এগিয়ে যাচ্ছে, সেই সাথে আমরা তো রয়েছি। কি এক অভিজ্ঞতা! অনেক হাঁপাচ্ছি, উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট ক্রমেই বাড়ছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। বন্ধুরা ট্রেকিং শুরু করার পরে আজকের দিনের মতো এই প্রথম মাউন্ট কৈলাস দেখতে পেলাম। ওই যে দেখুন, এই কৈলাসকে ঘিরেই প্রদক্ষিণ করছি আমরা। আজকে অনেক মেঘ, সকালে দূর থেকে যখন তাকাচ্ছিলাম শহর থেকে তখন একেবারে মেঘে ঢাকা ছিল, এখনও এর চূড়া মেঘে ঢাকা, কিন্তু নিচের অংশটা দেখতে পাচ্ছি। আজকের দিনের প্রথম দর্শন। এখানে এই যে মন্ত্র সম্বলিত ফ্ল্যাগগুলো রয়েছে, যারা আসছেন এই ফ্ল্যাগগুলো এখানে বেঁধে দিচ্ছেন। অনেক দেখুন পুণ্যার্থীদের দেয়া স্ক্রিপচারগুলো কিভাবে এখানে রাখা হয়েছে। ও একেবারে মাউন্ট কৈলাসের পাদদেশে দেখুন
ওই যে মাউন্ট কৈলাস, এই যে সোজা দেখুন, এই যে মাউন্ট কৈলাস, আর ঠিক নিচেই এই মন্ত্র সম্বলিত পতাকাগুলো, ফ্ল্যাগগুলো রং বেরঙের সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন, পাথরের উপর পাথর সাজিয়ে রাখা রয়েছে অনেক। এটিও তাদের ধর্মীয় সংস্কৃতির একটি অংশ। এই ছোট্ট শিশুটি দেখুন, এক একটি বড় পাথরের উপর তুলনামূলক ছোট পাথর সাজিয়ে সাজিয়ে রাখছে, পড়ে যাচ্ছে, আবার তুলে রাখছে। এরকম দেখুন অজস্র, এখানে অজস্র পুরোটা এলাকা জুড়ে হাজার হাজার এরকম পাথরের স্তূপার মতো করে তৈরি করা হচ্ছে। আর এই যে দেখুন, মাউন্ট কৈলাস ধীরে ধীরে আরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখানে এত দুর্গম এলাকায় এরকম ট্রাক দেখবো, এটা কল্পনাও করিনি। ও, মাউন্ট কৈলাস আবারও মেঘে ঢেকে গেল। মেঘ পিছু ছাড়ছে না আমাদের, মেঘ আড়াল করে রাখছে মাউন্ট কৈলাসের চূড়াকে। আমরা হাঁটতে হাঁটতে একেবারেই ক্লান্ত। সামনে টি হাউস দেখতে পাচ্ছি, রেস্টুরেন্ট। এখানে ট্রেকিং ভাই যথেষ্ট কঠিন, তবে স্বস্তির বিষয় যে আসলে অ্যালটিটিউড সিকনেস যে লেভেলে হবে ভেবেছিলাম সে লেভেলে হচ্ছে না, কারণ আমরা প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে এই তিব্বেতিয়ান প্লাটিতে আছি, যার কারণে শরীর অনেকটাই মানিয়ে নিয়েছে। কিন্তু দেখুন কত বয়স্ক মানুষ, তারা শেষ বয়সে এসেছেন কৈলাস দর্শনে। আমরাই হাঁপিয়ে যাচ্ছি, আর তারা এই বয়সে দেখুন। এখানে মনের শক্তিটা কিন্তু অনেক বড়, যে যেতে হবে, পারতে হবে, দেখতে হবে, এরকম একটা অভিলাষ, এরকম একটা ইচ্ছা, এরকম একটি আকাঙ্ক্ষা যখন তার মধ্যে থাকে, তখন তারা সব জায়গাতে যেতে পারেন, তখন কিছু মনে হয় না। আর এই মানুষগুলোই কিন্তু এই পথে আমাকে শক্তি যোগায়। যখন দেখি একজন বৃদ্ধ মানুষ তরতর করে এগিয়ে যাচ্ছেন, যখন দেখি তাদের সাথে খুব ছোট্ট শিশু তরতর করে এগিয়ে যাচ্ছেন, তখন মনে হয় তাহলে আমি পারবো না কেন। চলে এসেছি টি হাউসে, অনেক বড়, দুই পাশে রয়েছে। দেখুন, এই পাশে রয়েছে, এ পাশে রয়েছে, জানি না কোথায় যাব। এই যে হ্যালো হ্যালো করছেন, ও ওই যে আমাদের গ্রুপের, ওকে ওকে, আমাদের গ্রুপের পর্যটকরা দেখুন, তারা এখানে রয়েছে। ও হ্যালো, মনে হচ্ছে রাইস, এটা তো রাইস কুকারই দেখা যাচ্ছে। এটা যখন শীতল হবে তখন খুলবে। এই রেস্টুরেন্টে শাক রয়েছে, আলু ভাজি রয়েছে, ইয়াকের মাংস দিয়ে ক্যাপসিকাম ও শশা রান্নাও রয়েছে, রয়েছে সাদা ভাতও। জানি এসব খেতে পারবো না মজা করে, তাও মন্দের ভালো। আমাকে ভাতের সাথে আলু ভাজি দেওয়া হচ্ছে, আলু একেবারে কাঁচাই রয়ে গেছে, দেয়া হলো শাকও। ইয়াক মিটের আইটেমগুলো আমার খেতে ইচ্ছে করলো না। সত্যি বলতে শশা দিয়ে মাংস রান্না কখনো তো খাইনি, দেখিনিও। আমি ভাত খেতে বসলেও নিলয় কিনলো নুডলস। বন্ধুরা, মজা করে খাচ্ছি। দেখুন, স্টিকি রাইস দেওয়া হয়েছে, এখানে পটেটো আলু ভাজি আর কি, কিন্তু এরা সেভাবে ভাজে না, কাঁচা থাকে, একেবারে কাঁচা কাঁচা। আর এখানে একটা শাক রয়েছে। এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগছে। এই যে আলু দেখুন, একেবারে কাঁচা, কিন্তু খেতে মজা লাগছে। এখানে আলুটা কিন্তু আমরা যেভাবে একেবারে
কড়া করে ভাজি, পোড়া পোড়া করি, খুব মজা লাগে, সেভাবে ভাজেন না তারা। কোনো রকমের 2 মিনিটও চুলায় রাখেন না। কিন্তু আমাদের দেশে যে আলু পায়, সেই আলু যদি এভাবে ভাজা হতো, মনে হয় না যে এভাবে খাওয়া যেত। কিন্তু এটা স্টিকি রাইসের সাথে এই আলুটা অনেক ভালো লাগছে। আর অনেক ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। এখানে এসে এই খাবারটা যে পেয়েছি, এটাই আমার কাছে অনেক এখন মজার খাবার মনে হচ্ছে। খুবই ভালো লাগছে। আর এই শাকটা কেমন দেখি, এই শাকটা পুরো তিব্বতেই পাওয়া যায়, কয়েকবার খেয়েছি, ভালোই লাগছে। এটা এখানে কেমন হয়েছে জানি না। স্বাদ কিছুটা হচ্ছে সরিষার শাকের মতো, খুবই মজা লাগছে। একেবারে সরিষার শাক খেতে যে মজা, সেটাই দারুণ। এই শাকটি সত্যি আমাকে মুগ্ধ করে দিয়েছে। মনে পড়ছে সরিষার শাক খাচ্ছি, খুবই চমৎকার, খুবই দারুণ। সেম সরিষা শাক। পাহাড়ের কোলের এই রেস্টুরেন্টের সাথে রাতে ঘুমানোর ডরমিটরিও রয়েছে। মধ্যাহ্নভোজের পর এখানে অনেকেই খানিক জিরিয়ে নিচ্ছেন। ওই যে মাউন্ট কৈলাসের চূড়া, এখনো মেঘ সরেনি। আর দেখুন এখানে ঘোড়া রেখেছেন তারা, ঘোড়াকে খেতে দিয়েছেন, পাশাপাশি তারা নিজেরাও লাঞ্চ করছেন। যারা ওই ঘোড়ার মালিক আর কি, এই পথে যারা ঘোড়ায় চড়তে চান তাদের সাথেই কন্ট্যাক্ট করে নিতে হয়। কাশি তেলে হোয়াট ইজ দিস? ও দেখুন তারা আমাকে খেতে দিলেন। এটা কি খাবার জানি না, কি আন্তরিক, আমার কি যে ভালো লাগছে। এখানে এসেছি, এই যে ঘোড়ার মালিক যারা ঘোড়ায় করে পর্যটক নিয়ে বেড়ান, তারা ঘোড়াকে খেতে, ওই ঘোড়া না খাচ্ছে না ঘোড়া, কিন্তু তারা খাচ্ছেন। আমি এসেছি, আমাকে দেখে এই খাবারটি দিলেন। এই খাবার তো আমি খেতেই চাই, সেটা যেমনই হোক। আপনারা জানেন যে এখানকার সব খাবার আমি খেতে পারছি না, কিন্তু এই আন্তরিকতার দাম দিতেই হবে আমাকে। নো থ্যাংক ইউ। খুবই মজার খাবার, খুবই মজার খাবার। হ্যাঁ, এটা দুধ দিয়ে তৈরি, এর মধ্যে চাল আছে, আটা, ময়দার মতো। খুবই মজার একটি খাবার। শিয়ে এই যে দেখেন তারা স্যুপ জাতীয় কি একটা খাচ্ছে, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। আসলে যেখানে যাই, সাধারণ মানুষের আন্তরিকতা, সাধারণ মানুষের অসাধারণ আন্তরিকতা মন প্রাণ জুড়িয়ে দেয়। খেয়ে দিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে আমরা আবারও হাঁটা শুরু করলাম। পথের ধারে বসে তিব্বতী পুণ্যার্থীদের বিশ্রাম নিতে দেখছি খানিক পর পর। তারা খুব আন্তরিক। পশু পাখির সাথে তাদের সখ্যতা আমার খুব করে নজর কাড়লো। ছোট্ট এই পাখিটি দেখুন না, কত নিশ্চিন্তে তাদের পাশে বিচরণ করছে। কি স্বর্গীয় এক প্রকৃতি। এখানে কষ্ট যেমন আছে হাইকিং করে পথ পাড়ি দেওয়ার, আবার কষ্টকে নিমিষে ভুলিয়ে দেওয়ার অজস্র প্রাকৃতিক উপকরণও বিদ্যমান এখানে। এই জলের ধারার পাশে ক্লান্ত শরীরটা এলিয়ে দিলাম কিছুটা সময়ের জন্য। চোখ বন্ধ করে জলের বয়ে যাওয়ার শব্দ শুনতে বেশ লাগছে। মনে হচ্ছে 1 ঘন্টার একটা ঘুম দিই, কিন্তু আমাদের তো থেমে থাকলে চলবে না। আবারও এগিয়ে যেতে থাকলাম সামনের দিকে। আসলে আমরা মাউন্ট কৈলাসকেই প্রদক্ষিণ করে হেঁটে চলেছি।
মাউন্ট কৈলাসের পথ এটি পরিক্রম করা এত কষ্টসাধ্য বুঝিনি। যখন শুরু করলাম তখন তো ভাবছিলাম হেসে খেলে পার করে দেব এই সৌন্দর্য দেখতে দেখতে, কিন্তু ক্লান্তি একেবারে ঘিরে ধরেছে। এই ক্লান্তিকে ওভারলুক করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। কতবার বসছি উঠছি, বসছি উঠছি, তারপরেও পথ শেষ হচ্ছে না। বন্ধুরা দেখুন, এই যেটাকে চিনতে পারেন, নিলয়। নিলয় এখানে ঘাসের উপর শুয়ে পড়েছে। কে ঘুম ধরে গেছে নাকি? প্রচন্ড রোদ, তার উপরে সে বাতাস লাগছে গায়ে। শুয়েছি যে ভালো লাগছে, মনে হচ্ছে আধা ঘন্টা ঘুম দিতে পারলে ভালো হতো। কি বলো নিলয়? পা যা ব্যথা করছে হাঁটতে হাঁটতে। শুয়েছি, মনে হচ্ছে যে এখনই ঘুম চলে আসবে। কিছুটা বিশ্রাম নিয়ে আবারও হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে উঠতে উঠতে পারে এই পথে চলতে চলতে কাহিল হয়ে গেছি। এই যে আমাদের গন্তব্য দিরাপক মনাস্ট্রি। এইখানে দেখুন সবাই কিভাবে প্রণাম করছেন, আরাধনা করছেন। ওরে বাবা, কি এখানে একেবারে আরাধনার একটা উৎসব চলছে। দেখুন, ও মাই গড, দেখুন হবে বা না কেন এত দূর হেঁটে আসার পরে এখান থেকে উঁকি দিচ্ছে মাউন্ট কৈলাসের চূড়া। দেখুন ওই যে মাউন্ট কৈলাসের চূড়া, ওই যে সাদা অংশটি এক চিলতের মতো এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন, সেটাকে দেখতে পেয়ে কিন্তু তারা এখানে এভাবে যে উপাসনা, প্রার্থনা, আরাধনা যাই বলি সেটাতে লিপ্ত হয়েছেন। দেখুন ওই যে এক অংশ দেখা যাচ্ছে, আরও একটি আমরা এদিকে এগুলোই কিন্তু ওই দিক থেকে একেবারে দারুণ একটি ভিউ পাবো। সত্যি এমন দৃশ্য এই মাউন্ট কৈলাস না এলে দেখা অসম্ভব। দুনিয়ার আর কোথাও এই বিরল দৃশ্য দেখা সম্ভব বলে আমি মনে করি না। কি অদ্ভুত রীতি তাদের ধর্মের, কি অদ্ভুত তাদের এই প্রার্থনার ধরন, এই উপাসনার ধরন। দেখুন, আমরা শুধু শুধু হেঁটেই এটি পরিক্রম করতে আমরা একেবারে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেছি, কিন্তু তারা দেখুন কিভাবে শুয়ে শুয়ে এভাবেই কি কঠিন উপায়ে একবারে মাটিতে শুয়ে শুয়ে অতিক্রম করছেন মাউন্ট কৈলাস। তারা কিন্তু পুরোটাই এভাবে প্রদক্ষিণ করবেন। কি কঠিন একটি বিষয় চিন্তা করুন। বন্ধুরা দেখুন, এখানে একটি কাঠের সাঁকো এবং এখানে একটি ঝর্ণাধারা বয়ে যাচ্ছে। দেখুন, ঝর্ণাধারার পাশে বসে রয়েছেন কয়েকজন। আর এই ঝর্ণাধারাটা এসেছে মাউন্ট কৈলাসের ওই দিকে। ওই যে দেখুন মাউন্ট কৈলাসের চূড়া আরও একটু স্পষ্ট হয়েছে এখান থেকে। ওখান থেকেই কিন্তু এই জলের ধারা এদিকে নেমে আসছে। এই জলকে পুণ্যার্থীরা কিন্তু পবিত্র জ্ঞান করে থাকেন। অবশেষে 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 মাউন্ট কৈলাসের পূর্ণাঙ্গ চূড়া দেখতে পাচ্ছি। কি দারুণ এক সৌন্দর্য, কি দারুণ এর রূপ। মাথার উপর থেকে মেঘ সরে গেছে। দেখুন শুভ্র বরফের চাদরে মোড়ানো মাউন্ট কৈলাসের শৃঙ্গ। কি এক আশ্চর্য পর্বত এই কৈলাস। এভারেস্টের চেয়ে উচ্চতা কম হলেও
এর চূড়ায় আজ পর্যন্ত উঠতে পারেনি কোনো মানুষ। যতবার চেষ্টা করা হয়েছে সব চেষ্টায় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। যদিও বলা হয়ে থাকে তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী মিলারাপ্পা উঠেছিলেন এই পর্বতের চূড়ায়, কিন্তু এর কোনো দালিলিক প্রমাণ নেই। এটি শুধুই ধর্মীয় কাহিনী বা উপাখ্যান হিসেবেই প্রচলিত রয়েছে। আগেও বেশ কয়েকবার বলেছি যে হিন্দু, বৌদ্ধ, বন ও জৈন ধর্মের অনুসারীদের কাছে এই পর্বত গুরুত্বপূর্ণ এক তীর্থ। নিজ চোখে এই পর্বত দেখতে পাওয়া স্বর্গ দেখারই সমান। সামনেই দেখতে পাচ্ছি রেস্ট হাউস। ক্লান্ত শরীরে সেদিকেই এগিয়ে যেতে থাকলাম। রেস্ট হাউসের পাশাপাশি এখানে কয়েকটি রেস্টুরেন্টও রয়েছে। এই যে এটা আমাদের রেস্ট হাউস, এখানেই আজকে রাত্রি যাপন করব। নিলয় এতটাই টায়ার্ড হয়ে গেছে, ও আগে ভাগে রুমে চলে গেছে, আর আমি মাউন্ট কৈলাস দেখছি। এই যে দেখুন, এ দেখার যেন শেষ নাই, সীমা নাই, কোনো ক্লান্তি নাই, অবসাদ নাই। মনে হচ্ছে দেখি আর দেখি, কি এক সৃষ্টির রহস্য এই মাউন্ট কৈলাস। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি শিবের বাড়ি। তারা বিশ্বাস করেন এই পর্বতের ভেতরের অংশ পিরামিডের মতো ফাঁপা, যেখানে শিব তার সহধর্মিণী দেবী পার্বতী এবং তাদের সন্তান গণেশ ও কার্তিকের সাথে বসবাস করেন। মহাকাব্য রামায়ণের উত্তরকাণ্ড বিভাগে বলা হয়েছে যে রাবণ শিবের বিরুদ্ধে প্রতিশোধ হিসেবে কৈলাস পর্বতকে উপড়ে ফেলার চেষ্টা করেছিলেন। তখন মহাদেব রাবণকে মাঝখানে আটকে ডান বুড়ো আঙুলটি পাহাড়ের উপরে চেপে ধরেছিলেন। কৈলাস পর্বতে উপবিষ্ট থাকাকালীন শিবের এই প্রতিনিধিত্ব রাবণ অনুগ্রহ হিসেবে পরিচিত। এই পর্বতে বেশ কিছু অলৌকিক ঘটনা ঘটে থাকে, যার কোনো বৈজ্ঞানিক শক্ত ব্যাখ্যাও মেলে না। বলা হয়ে থাকে এই পর্বতের পাদদেশে রাত কাটালে হাতের নখ ও মাথার চুল অস্বাভাবিকভাবে বেড়ে যায়। জানি না আমার ক্ষেত্রে কি ঘটবে আজ। রাতের বেলায় এই পর্বত থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসে, যা অম ধ্বনির মতো শোনায়। রাতেই নাকি এখানে বিচরণ করে ভিন গ্রহের এলিয়েন। এবার আমি ঢুকে পড়লাম রেস্ট হাউসের ভেতরে। এটি অনেক বড় একটি রেস্ট হাউস। এর মাঝের ফাঁকা জায়গায় বসে চা পান করছেন পর্যটক ও পুণ্যার্থীরা। বিশাল একটি রেস্ট হাউস, এটা ডরমেটরের মতো করে তৈরি করা হয়েছে। এক একটি রুমে দেখুন 3টি 4টি করে বেড দেওয়া হয়েছে। এরকমই একটা রুম আমাদের দেওয়া হয়েছে, 220 নম্বর রুম। এটা দেখুন 223, 220 এই রুমটাই আমাদের দেওয়া হয়েছে। কিন্তু নিলয়কে তো দেখছি না। নিলয় এখানে থাকার কথা, কিন্তু ওকে এখনও দেখতে পাচ্ছি না। আমাদের তো 220 নম্বর রুমটাই দেওয়া হয়েছে। 3 জন এখানে থাকবো, আমি এবং নিলয়ের বাইরেও কেউ একজন এখানে হয়তো থাকবেন। আর এর জানালা দিয়ে আপনাদেরকে দেখাই ওই যে দিরাপুক মনেস্ট্রি, দেখুন ওই যে মনেস্ট্রি দেখা যাচ্ছে। আর মাউন্ট কৈলাসটা এবারে উল্টো দিকে, ঠিক উল্টো দিকে। কিন্তু এই কক্ষে নিলয়কে না পেয়ে কিছুটা খটকা লাগলো। পরে জানলাম আসলে আমাদের কক্ষটি চেঞ্জ করে দেওয়া হয়েছে। নির্ধারিত কক্ষে গিয়ে দেখি বেডের উপরে কাহিল হয়ে বসে আছে নিলয়। রাজ্যের ক্লান্তি যেন তাকে ঘিরে ধরেছে। এই রুমের 7-7টি বেড দেয়া রয়েছে, একেবারে ঢালাও বিছানার মতো অবস্থা। এখানেই কাটাতে হবে রাত। জানিয়ে রাখি, আজ রাত এখানে কাটিয়ে কাল সকালে রওনা দিয়ে 24 কিলোমিটার পাহাড়ি পথ হেঁটে পৌঁছাতে হবে আরেকটি ভিউ পয়েন্ট তথা রেস্ট হাউসে। পরশুদিন আরও 8 কিলোমিটার হাঁটলেই সেই তারচেন শহর। এভাবেই সম্পন্ন করতে হবে 53 কিলোমিটার কৈলাস কোরা। বন্ধুরা, পরের পর্বে দেখবেন কৈলাস পর্বত ছুঁয়ে দেখার এক দুঃসাহসিক অভিযান। মাউন্ট কৈলাস, এই যে আমি স্পর্শ করেছি মাউন্ট কৈলাস।